হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে নিট এবং জেইর জন্য যে এনসিইআরটি ফিঙ্গার টিপস আছে সেই বইয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করব। অর্থাৎ আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর প্রথম যে চ্যাপ্টার আছে এনসিইআরটি, সেটা কি ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। এই চ্যাপ্টারের প্রশ্নের যে এমসিকিউ প্রশ্ন হয়, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ধরে ধরে সমাধান করব। দেখে নাও, এনসিইআরটি ফিঙ্গার টিপস এই বইটি কিন্তু নিট এবং জেইর উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্নগুলো থাকে সেটা অধিকাংশ প্রশ্ন থাকে এনসিইআরটি থেকে। সেই জন্য এই বইটা আমি সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে তোমাদের ভাষায় বোঝানোর চেষ্টা করবো। ওকে, সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তার প্রথম দেখে নাও কোশ্চেনটা কী আছে। 1 নম্বর কোশ্চেন একদম দেখে নাও। এনসিইআরটি ফিঙ্গার টিপসের প্রথম যে প্রশ্নটা আছে এই চ্যাপ্টারের, সেটা থেকে ইন্ট্রোডাকশনে দেখে নাও। প্রথম 1 নম্বর কী আছে, ইলেকট্রিসিটি প্রডিউস অন রাবিং ইজ, অর্থাৎ ঘর্ষণের ফলে একটার সঙ্গে আর একটা ঘর্ষণ করার যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হয় সেটা কী দেখে নাও। অপশান এ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ। ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ চুম্বকত্ব। অপশান সি কারেন্ট ইলেকট্রিসিটি, প্রবাহিত তড়িৎ। অপশান ডি নান অফ দিস। অর্থাৎ 4টে অপশান দিয়েছে যে একটা বস্তু সঙ্গে আর একটা বস্তু ঘর্ষণের ফলে যে তড়িৎ উৎপন্ন হয় সেই তড়িৎটা কি স্থির তড়িৎ, না তড়িৎ চুম্বকত্ব, না প্রবাহিত তড়িৎ, না নান অফ দিস, বা এর মধ্যে কোনোটা নয়। আমরা জানি একদম তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের প্রাথমিক ধারণা যে চ্যাপ্টারটা ছিল, সেখানে একটা বেসিক ছিল কি, যে একটার পর আর একটা জিনিসকে যে ঘর্ষণ করলে সেখানে যে তড়িৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি স্থির তড়িৎ। ওকে, অর্থাৎ সেখানে তড়িৎটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে এখানে উত্তরটা কী হবে? অপশান এ। তাহলে 1-এর অপশান এ। ওকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক তাহলে এটা সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখে নাও। এখানে কোশ্চেন নাম্বার 2টা বলছে হোয়েন এ পারসন কামস, ওকে, হোয়েন এ পারসন কামস ইজ হিয়ার স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইজ সামটাইমস জেনারেট বাই হোয়াট প্রসেস। অর্থাৎ যখন আমরা কোনো চিরুনি দিয়ে চুল আঁচড়াই তখন এখানে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে হয় সেটা বের করতে হবে। দেখে নাও অপশান এ কী বলছে দেখে নাও, কন্ট্যাক্ট বিটুইন দ্য কমস অ্যান্ড হেয়ার রেজাল্ট ইন এ চার্জ। অর্থাৎ চিরুনি এবং চুলের যে একে অপরের সংস্পর্শে থাকার ফলেই এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। অপশান বি দেখে নাও, ফ্রিকশন বিটুইন দ্য কমস অ্যান্ড হেয়ার রেজাল্ট ইন দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস। ওকে, অর্থাৎ যে চিরুনি এবং চুলের যে ঘর্ষণ হয়, আমরা যে মাথা আঁচড়াই যখন বা চুল আঁচড়াই যখন, সেই চুল আঁচড়ানোর সময় যে চিরুনির সঙ্গে এবং চুলের যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে এখানে তড়িৎ উৎপন্ন হয়। অপশান সি কন্ডাকশন বিটুইন দ্য কমস অ্যান্ড হেয়ার, মানে এদের মধ্যে কন্ডাকশনের জন্য হয়। ওকে, আর একটা হচ্ছে কি অপশান ডি ইন্ডাকশান, ওকে, আবেশের জন্য। তার সঠিক উত্তর কি অপশান বি। অপশান বি ইজ রাইট অ্যান্সার, কারণ আমরা এটা জানি যে চিরুনির সঙ্গে চুলের যে ঘর্ষণ হয়, আমরা যে চিরুনি করি চুলে, তাহলে চিরুনি করার সময় এই চুলের সঙ্গে এবং চিরুনির সঙ্গে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে কি এখানে তড়িৎ উৎপন্ন হয়। ওকে, সেই জন্য চুল খাড়া খাড়া হয়ে যায়, অনেক সময় চুল আছে পটপট করে আওয়াজ হয়, তো এই তড়িতের জন্যই আওয়াজ হয়। ওকে, তাহলে এটা হচ্ছে 2-এর অপশান বি। 2-এর এটা হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখেন, এটা ইলেকট্রিক চার্জ। এখানে বলছে দেখেন, দেয়ার আর 2 টাইপস অফ ইলেকট্রিক চার্জেস, পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। ওকে, দ্য প্রপার্টি হুইচ ডিফারেন্সিয়েট দ্য 2 টাইপস অফ চার্জ ইজ। অর্থাৎ এখানে বলতে পারো দেয়ার আর 2 টাইপস অফ ইলেকট্রিক চার্জ, আমরা 2 রকম ইলেকট্রিক চার্জ জানি, একটা হচ্ছে কি ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে কোন জিনিসটা এই দুটো আধানকে পৃথক করে বাট তার ডিফারেন্সটা বোঝাতে সাহায্য করে সেটা দেখে নাও। অপশান এ ফিল্ড অফ চার্জ, চার্জের ক্ষেত্র। ওকে, অপশান বি অ্যামাউন্ট অফ চার্জ, কতটা পরিমাণ চার্জ আছে সেটা। অপশান সি স্ট্রেংথ অফ চার্জ, চার্জের কতটা স্ট্রেংথ আছে, কতটা প্রাবল্য আছে সেটা। অপশান ডি পোলারিটি অফ চার্জ, এটা পোলারিটি অর্থাৎ এর মেরুকরণ দেখে যে ধনাত্মক মেরু না ঋণাত্মক মেরু সেই হিসাবে। তাহলে এটা আমরা সহজে জানি যে পোলারিটি দ্বারাই আমরা বুঝতে পারি, পোলারিটি অ্যাকচুয়ালি ডিফারেন্স করে পজিটিভ আর নেগেটিভের মধ্যে। তাহলে এখানে কোশ্চেন 3 অপশান ডি হচ্ছে পোলারিটি অফ চার্জ। ওকে, দুটোর পোলারিটি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও,
হোয়াট উইল বি হ্যাপেন ওয়েন উই রাব এ গ্লাস রড উইথ সিল্ক ক্লথ। অর্থাৎ এখানে বলছে গ্লাস রড অর্থাৎ একটা কাঁচের রডকে বা সিসিকে একটা পাইপকে যদি আমরা সিল্ক ক্লথ সিল্কের কাপড় সঙ্গে ঘর্ষণ করি, ওকে, তাহলে কী হবে দেখে নাও। অপশান এ, সাম অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য গ্লাস রড আর ট্রান্সফার টু দ্য সিল্ক ক্লথ। ওকে, অর্থাৎ কিছু ইলেকট্রন কী করবে, গ্লাস থেকে কাঁচের রড থেকে কাপড়ের দিকে সিল্কের কাপড়ের দিকে প্রবাহিত হবে। অপশান বি কী বলছে দেখে নাও, দ্য গ্লাস রডস গেট পজিটিভ চার্জ অ্যান্ড সিল্ক ক্লথ গেটস নেগেটিভ চার্জ। ওকে, অর্থাৎ যে গ্লাস রডটা কী হবে, সেই দণ্ডটি কী হয়ে যাবে, দণ্ডটি ধনাত্মক আদানে আহিত হয়ে যাবে, আর সিল্কের যে কাপড়টাও সেটা নেগেটিভ বা ঋণাত্মক আদানে আহিত হবে। অপশান সি দেখে না কী বলছে, নিউ চার্জ আজ ক্রিয়েট ইন দ্য প্রসেস অফ রাবিং। এখানে ঘর্ষণের ফলে কী হচ্ছে, নতুন চার্জ উৎপন্ন হবে। ওকে, অপশান ডি দেখে না, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট। কোনটা সঠিক হবে দেখে নাও, এখানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার, কারণ এ আর বি দুটোই সঠিক হবে। কারণ দেখে নাও, আমরা যদি মানে এমনি যদি সঠিক উত্তর না জানতে হলে এখান থেকে এলিমিনেশন পদ্ধতিতে আমরা সঠিক উত্তর বের করতে হবে। সেটা কি, অপশান সি হবেই না। কারণ কি, ঘর্ষণের ফলে নতুন কোনো চার্জ কখনো উৎপন্ন হয় না, শুধু চার্জের ট্রান্সফার হয়, চার্জের আদান প্রদান হয়। এখানে নতুন করে আমরা চার্জ উৎপন্ন করতে পারবো না, তাহলে চার্জের কনজারভেশন ল অফ চার্জ সেটা তাহলে খাটবে না। তো যখনই ঘর্ষণ করা হয় একটা থেকে আর একটা ইলেকট্রন ট্রান্সফার করে। এবার দেখো যদি দুটোরই একটা অ্যান্সার দেখে নাও, এটা হচ্ছে ধরলাম কাঁচদণ্ড আর এটা সিল্কের কাপড়। ওকে, সিল্কের কাপড়, তাহলে সিল্কের কাপড় যদি এর সঙ্গে ঘর্ষণ করা হয় তাহলে এখানটা কি হচ্ছে কি, এটা নেগেটিভ আদানে আহিত হয়ে যাবে, এটা পজিটিভ আদানে আহিত হবে। তাহলে কিভাবে এটা নেগেটিভ হবে, কীভাবে পজিটিভ হবে, নিশ্চয়ই ঘর্ষণের ফলে এখান থেকে কিছু ইলেকট্রন ট্রান্সফার হবে এদিকে। তাহলে ইলেকট্রন যদি কাঁচদণ্ড থেকে বেরিয়ে যায় কাপড়ের সিল্কের কাপড়ের দিকে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখলাম অপশান এ আর বি ইজ রাইট অ্যান্সার, দুটো কথা সঠিক হচ্ছে, তাই না? তাহলে এখানে অপশান ডি, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে কি অপশান ডি, অর্থাৎ অপশান এও সঠিক আছে এবং অপশান বিটাও সঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখলাম, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখলাম, হোয়েন টু বডিজ আর রাবড এগেনস্ট ইচ আদার। যদি দুটি বস্তুকে এক অপরের সঙ্গে যদি আমরা ঘর্ষণ করাই, এভাবে যদি ঘষতে থাকি, ওকে, দে অ্যাকোয়ার, তাদের মধ্যে কী হবে দেখলাম, দে অ্যাকোয়ার, তার দুটোর মধ্যে কী হবে, দুটো বস্তু আছে দেখলাম। যেমন আমি এক্সাম্পল হিসাবে কাঁচ আর গ্লাস আর একটা সিল্ক ক্লথ আছে। ওকে, যদি দুটো ঘষি তাহলে এখানের মধ্যে কী ঘটবে, যেখানে দে অ্যাকোয়ার, তাহলে তারা অর্জন করবে, তাদের মধ্যে থাকবে কি, অপশান এ ইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জেস। এখানে ইকুয়াল আর সিমিলার চার্জেস হচ্ছে কি, হচ্ছে না, তাহলে অপশান এ হবে না। অপশান বি ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। অপশান সি আনইকুয়াল অ্যান্ড সিমিলার চার্জেস। অপশান ডি আনইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। অপশান বি ইজ রাইট অ্যান্সার, ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। যে যত পরিমাণ ইলেকট্রন এখানে ট্রান্সফার হবে তত পরিমাণ এটা ধনাত্মক আদানে আহিত হবে আর তত পরিমাণ ঋণাত্মক আদানে আহিত হবে। তার মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, সমান পরিমাণ আদানে আহিত হবে কিন্তু বিপরীত আদানে আহিত হবে। ওকে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে দেখে নাও 5-এর অপশান বি, equal and opposite charges. Question number 6 কি বলছে দেখে নাও, object may acquire an excess or deficiency of charge by hammering, heating, shaking, rubbing। ভালো করে দেখে নাও, object may acquire an excess or deficiency of charges, অর্থাৎ কোন ক্ষেত্রে কোনো বস্তু থেকে দেখে নাও যে অধিক চার্জ বা কম চার্জ কম বাড়বে বা চার্জ কমবে, কোন ক্ষেত্রে হয় এটা, হ্যামারিং আঘাত করার ফলে, হিটিং তাপ দেওয়ার ফলে, শেকিং নাড়ানোর ফলে, অপশন ডি রাবিং। অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, রাবিং। ওকে, অর্থাৎ আমরা যখন দুটো বস্তুকে একে অপরের সঙ্গে ঘষবো তখন একটা কাছ থেকে চার্জ ঘাটতে হবে, চার্জ কমে যাবে, আর এক থেকে চার্জ বাড়তে থাকবে। ওকে, বেড়ে যাবে, তাই না? তাহলে একটা কমছে একটা বাড়ছে, তাহলে এটা কোন ক্ষেত্রে হবে, যখন আমরা একটা বস্তুকে আর একটা বস্তু ঘষবো, স্থির তড়িতের ক্ষেত্রে এটা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কী বলছে দেখো, অ্যান অবজেক্ট ইজ চার্জ হোয়েন ইট হ্যাজ এ চার্জ ইনব্যালেন্স হুইচ মিনস দ্যাট। দেখলাম হচ্ছে অ্যান অবজেক্ট ইজ চার্জ হোয়েন অ্যাজ এ চার্জ ইমব্যালেন্স, একটা বস্তুর চার্জ হচ্ছে আহিত হচ্ছে হোয়েন চার্জ ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে দুটো বস্তুর চার্জ সেম নয়, আলাদা।
তাহলে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে এ বি, তাহলে একটা বস্তু দুটো ধরলাম, একটা বস্তু চার্জ হচ্ছে, ওকে, তাহলে এটা চার্জ বস্তু, তাহলে ইমব্যালেন্স মানে কি, তাহলে এটা হয় পজিটিভ চার্জেস গেলাম, ওকে, তার মানে কিউ বি গ্রেটার দেন কিউ এ, এটাই তো বোঝা। চার্জ ইমব্যালেন্স মানে কি, দুটো চার্জ সেম হবে না, আলাদা হবে। তাহলে দুটো বস্তুকে আইতে বলেছে কি, অ্যান অবজেক্ট ইজ চার্জ, একটা বস্তুকে চার্জ করা আছে, ইন চার্জ ইমব্যালেন্স মানে কি, সমান মানে ব্যালেন্স চার্জ হচ্ছে না, এইটা এখন কেস ঘটবে না, এইভাবে ঘটবে না, এটা হচ্ছে চার্জ ব্যালেন্স। দেখে না, এটা হচ্ছে কি চার্জ ব্যালেন্স, এটা একটা কাপড় তোলা সিল্ক, এটা পজিটিভ হয়েছিল, এটা নেগেটিভ হয়েছিল, তাহলে এটাকে বিপরীত চার্জ হল, কিন্তু চার্জ ব্যালেন্স ছিল, এখানে যত পরিমাণ ধনাত্মক এখানে তত পরিমাণ কি ঋণাত্মক ছিল। কিন্তু এই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 7-এ কী বলছে, কেন একটা বস্তু চার্জ হচ্ছে কিন্তু চার্জ ইমব্যালেন্স হচ্ছে, মানে কি দুটো চার্জ সেম হবে না, ওকে, সমান সমান হবে না, মানে এটা বিপরীত চার্জ হতে পারে, কিন্তু এটা কি বিপরীত হলো সমান সমান, কিন্তু এখানে বিপরীত বা সমজাতি হোক, যা জাতি হোক, কিন্তু এখানে কী হবে, এরা কম বেশি হবে, ইমব্যালেন্স হবে। তাহলে হুইচ মিনস দ্যাট, এর মানে কি, চার্জ ইমব্যালেন্স মানে কি, অবজেক্ট কন্টেন্ট নো প্রোটন, তার মানে অবজেক্ট কোনো প্রোটন কেউ কন্টেন্ট করবে না। অপশান বি, অবজেক্ট কন্টেন্ট নো ইলেকট্রন, অবজেক্ট কোনো ইলেকট্রন কন্টেন্ট করবে না, মানে অর্থাৎ কোনো ইলেকট্রন নেই তার মধ্যে। অপশান সি, অবজেক্ট কন্টেন্ট ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটন, মানে সমান পরিমাণ ইলেকট্রন সমান পরিমাণ প্রোটন সে নিচ্ছে। অপশান ডি, অবজেক্ট কন্টেন্ট আনইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। যখন দেখো কোনো বস্তু ধরলাম, কোনো বস্তু যখন সমান পরিমাণ ইলেকট্রন আর সমান পরিমাণ প্রোটন থাকবে, তার মানে সেটা নিস্তড়িত, তাই না? আর যখন কোনো বস্তু কোনো ইলেকট্রন থাকবে না, তার মানে কিসের পুরোটাই ধনাত্মক, ওকে। আর যখন কোনো বস্তুর প্রোটন থাকবে না বা ইলেকট্রন থাকবে, সেটা পুরোটাই ধনাত্মক, আর যদি প্রোটন না থাকে তাহলে পুরোটাই ঋণাত্মক। আর যদি এরকম হয় যে ইলেকট্রন প্রোটন আছে কিন্তু সংখ্যা কম বেশি, অবজেক্ট কন্টেন্ট আনইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন প্রোটনস, অর্থাৎ হতে পারে কোনো একটা বস্তু আছে তার 10টা ইলেকট্রন আর 15টা প্রোটন হতে পারে, তার ফলে হচ্ছে কি, এটা কি, যেহেতু প্রোটন সংখ্যা বেশি তাহলে এটা হচ্ছে কি পজিটিভ হবে। আর যদি এরকম হয়ে যায় যে 10টা ইলেকট্রন আর 5টা প্রোটন, তাহলে এটা কী হবে, ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে চার্জ ইমব্যালেন্স, তার মানে এখানে কি সমান পরিমাণ ইলেকট্রন প্রোটন নেই, যখন আনইকুয়াল প্রোটন ইলেকট্রন হবে সেটা হচ্ছে চার্জ ইমব্যালেন্স। চার্জ হবে এটা আহিত, এটাকে আমরা আয়ন বলি, তাই না, আহিত হবে, কিন্তু ধনাত্মক ঋণাত্মক কীভাবে বুঝবো, যখন তাদের মধ্যে আধানের ইলেকট্রন প্রোটনের কম বেশি হবে, অর্থাৎ এখানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 7-এর অপশান ডি, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এর মধ্যে কোনটি সবথেকে ইলেকট্রিসিটির ক্ষেত্রে বেস্ট কন্ডাক্টর হবে, ওকে, সবথেকে সুপরিবাহী হবে। অপশান এ প্লাটিনাম, অপশান বি গোল্ড, অপশান সি সিলিকন, অপশান ডি কপার। আমরা জানি কি কপারই সমস্ত থেকে কপারই ব্যবহার করা হয়, ঘরের ওয়্যারিং ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কপার বেশি ব্যবহার করা হয়, তাহলে এখানে কী হবে, কপার হবে। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর অপশান ডি কপার, ওকে, কপার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো না, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনসুলেটার, যেখানে যে 4টে অপশান আছে এর মধ্যে কোনটি ইনসুলেটার বা অন্তরক নয়। অপশান এ ড্রাই এয়ার, অপশান বি ডায়মন্ড, অপশান সি এবোনাইট দণ্ড যেটা, অপশান ডি হিউম্যান বডি। এবোনাইট দণ্ডটা, কাঁচ দণ্ড যেটা আছে এইটাও কিন্তু অন্তরক, যদি ঘষা হয় তখন এটা এর মধ্যে কিছু পরিমাণ তড়িৎ সঞ্চালিত হয় বা সঞ্চালিত বা ওখানে স্থির অবস্থা থাকে, ঘষার আগে কিন্তু এটা অন্তরক হিসেবেই থাকে, তাহলে এটা অন্তরক। অপশান ডি হিউম্যান বডি। এবার আমাদের বডিটা দেখে নাও, অন্তরক না পরিবাহী, তো আমরা এটা জানি যে যখন আমরা কোনো ইলেকট্রিক কোনো জায়গায় হাত দিই কী লাগে, আমাদের শক লাগে, তাহলে শক লাগে মানে কি বডির মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তবেই তো শক লাগছে। তাহলে যদি অন্তরক হতো তাহলে এটা শক লাগতো না, প্লাস্টিক হলে কি টাচ করলে কিছু আমার এই বডিতে কোনো ফিল হবে না, কারণ পুরোটাই প্লাস্টিক বা পুরোটাই অন্তরক। যেহেতু আমরা শক খাচ্ছি তার মানে এটা অন্তরক না, এটা হচ্ছে কি
আচ্ছা কন্ডাক্টর। তাহলে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হলো কি ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখে নাও। এ মেথড ফর চার্জিং এ কন্ডাক্টর উইদাউট ব্রিঙ্গিং এ চার্জ বডি ইন কন্ট্যাক্ট উইথ ইট ইজ কল্ড। অর্থাৎ খুব সুন্দর কোশ্চেন দেখে নাও। কোনো একটা বস্তুকে আমি আহিত করব, কোনো একটা বস্তুকে আহিত করব, সেটাকে অন্য কোনো বস্তু মানে টাচ না করি। আমরা জানি কোনো বস্তুকে যদি আমি আহিত করতে যাই কী করি, বাইরে থেকে কোনো আধান ট্রান্সফার করি, তাই তো, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যে কোনো একটা আধান ট্রান্সফার করতে হয় তবে সেটা আহিত হয়। যদি বলা হয় একটা বস্তু থাকবে, তাকে তার সঙ্গে কোনো তার দ্বারা তাকে যুক্ত করব না, তার শর্ত তাকে আহিত করতে হবে। তাহলে কি করব আমরা, তার পাশে আর একটা বস্তুকে রেখে দিই। তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে এটা কী হবে, ঋণাত্মক হবে। তাহলে এটা কী দ্বারা এটা আহিত হলো, এই যে একটা বস্তুকে রাখলে আর একটা বস্তু আহিত হচ্ছে, কী বলা হয়, এটা আবেশ, তড়িৎ আবেশ। তারপরে এই পদ্ধতি বলে কি, ইন্ডাকশান। তাহলে এখানে কোশ্চেনটা সেইটাই বলছে। কী বলেছে কোশ্চেনটা বলছে দেখেন, এই মেথড ফর চার্জিং, পদ্ধতি অবলম্বন করে যে একটা বস্তুকে চার্জিং করা যায় না, এ কন্ডাক্টর উইদাউট ব্রিঙ্গিং এ চার্জ বডি ইন কন্ট্যাক্ট উইথ ইটস কল্ড। অর্থাৎ এর সঙ্গে কোনো চার্জ বডি কন্ট্যাক্ট না করে, টাচ না করিয়ে, ওকে, এটা স্পর্শ না করিয়ে ওই বস্তুকে, এর সঙ্গে কোনো আহিত বস্তুকে স্পর্শ না করিয়ে একে আহিত করতে হবে। সেই পদ্ধতিকে কি বলে, সেটা হচ্ছে কি অপশান এ ম্যাগনেটাইজেশন, হবে না। অপশান বি ইলেকট্রিফিকেশন, এটাও হবে না। অপশান সি ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশান। অপশান ডি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার, যেহেতু আধার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান। যদি চুম্বকের আবেশ হতো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান হতো। তাহলে যদি তড়িতের আবেশ হচ্ছে তাহলে ইলেকট্রিক, তাহলে হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্ডাকশন, অপশান সি। আর 10-এর হচ্ছে কি অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখে নাও। এ কন্ডাক্টিং স্পিয়ার ইজ নেগেটিভলি চার্জ, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। ভালো করে দেখে নাও। এ কন্ডাক্টিং স্পিয়ার ইজ নেগেটিভলি চার্জ, একটা স্পিয়ার বা একটা গোলক নেগেটিভ আধানে আহিত আছে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, এর মধ্যে তাহলে চারটে যে কথা, এর মধ্যে কোন স্টেটমেন্টটা, কোন সেন্টেন্সটা সঠিক সেটা বলতে হবে। তাহলে বলছে একটা স্পিয়ার কী আছে, আহিত আছে। ওকে, আহিত আছে। তাহলে আহিত অবস্থা থাকলে অপশান এ, কোশ্চেন থেকে না কী বলছে অপশান এটা, দ্য চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য এন্টায়ার ভলিউম। তোমার যেই আধানে গোলকটা আহিত আছে সেই আধানটা এই পুরো ভলিউম জুড়ে চারিদিকে ছড়িয়ে থাকবে। অপশান বি, দ্য চার্জ ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার, টোটাল চার্জ তার কেন্দ্রে থাকবে। ওকে, এটা বলছে। অপশান সি, দ্য চার্জ ইজ লোকেটেড অ্যাট দ্য বটম অফ দ্য স্পিয়ার বিকজ অফ গ্র্যাভিটি, বলছে সমস্ত চার্জ তার বটম মানে নিচে থাকবে গ্র্যাভিটির জন্য। অপশান ডি, দ্য চার্জ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অন দ্য সারফেস অফ দ্য স্পিয়ার, অর্থাৎ চার্জ এই স্পিয়ারের সারফেসে, উপরের সারফেসে সমানভাবে কী থাকবে, মানে আধানটা সমানভাবে বণ্টিত থাকবে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো। আমরা এটা একদম প্রথম থেকেই পড়ে আসছি যে কোনো পরিবাহের আধার আহিত করে তার আধার কোথায় থাকে, তার উপরেই পৃষ্ঠে থাকে। তাহলে কোনো গোলককে যদি আহিত করা হয় সেই আধানটা কোথায় থাকবে, তার উপরে পৃষ্ঠে থাকবে, এই উপরে পৃষ্ঠে। তার মানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 অপশান ডি। দেখে নাও, যখনই কোনো গোলকের বাইরে আমরা কোনো তড়িৎ ক্ষেত্র বের করতে যাই তখন আমরা ধরে নিই যে তার আধানটা তার কেন্দ্রে আছে, এটা ধরে নিই, তার মানে এক্স্যাক্ট কেন্দ্রেতে নেই। ওকে, তার মানে আধানটা কোথায় থাকে, তার বাইরে পৃষ্ঠে থাকে, যেহেতু চারিদিকে ছড়িয়ে আছে যেন আমরা কেন্দ্রে ধরে নিই। ওকে, বোঝা গেল। তার মানে আমরা এখান থেকে বুঝতে যাচ্ছি যে কোনো গোলকে আহিত করে তার আধানটা কী থাকে, তার বাইরের পৃষ্ঠে চারিদিকে ছড়িয়ে থাকে সমানভাবে। কোশ্চেন নাম্বার 12 কী বলছে দেখে নাও। A cup contain 250 gram of water. Find the total positive charge present in the cup of water. খুবই সুন্দর, এটা নিউমেরিক্যাল প্রশ্ন থেকে নাও। এতক্ষণ ছিল সব থিওরির বেসিক কনসেপ্টের উপরে কোশ্চেনগুলো ছিল, এবার নিউমেরিক্যাল কোশ্চেনগুলো এসছে। দেখা কি বলছে, একটা কাপে 250 গ্রাম জল আছে, একটা কাপে কি আছে, 250 গ্রাম জল আছে। তা সেই জলেতে কটা পজিটিভ, কী বলছে দেখে নাও,
চার্জ প্রেজেন্ট ইন দ্য কাপ, কত সংখ্যক, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ প্রেজেন্ট ইন দ্য কাপ। তাহলে ওই 250 গ্রাম জলের মধ্যে কতটা ধনাত্মক আধান আছে, কত সংখ্যক, সেটা বের করতে বলেছে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, তাই না? কোশ্চেন নাম্বার 12। অপশানগুলো দেখে না কি হচ্ছে। অপশান এ 1.34 × 10⁻19 কুলম। অপশান বি 1.34 × 10⁻7 কুলম। অপশান সি 2.43 × 10⁻19 কুলম। অপশান ডিটা কি বলছে দেখে নাও, 2.43 × 10⁻7 কুলম। তাহলে দেখে নাও জলের ভর 1 কাপ, ওকে, ভর 50 গ্রাম, ওকে, এটা বলছে। এবার দেখেন এখানে আমরা মোল নেব, ওকে। 1 মোল গ্যাসের মোলার ভর কত, জলের মোলার ভর অর্থাৎ 1 মোল জলের ভর সেটা কি 18 গ্রাম, তাই না? আমরা 18 গ্রাম জানি। আবার দেখেন 1 মোল জলেতে অণুর সংখ্যা কত, 1 মোল জলে অণুর সংখ্যা সেটা আমরা জানি কি 6.023 × 10⁻23, তাই তো আমরা জানি। এবার দেখুন 1 মোল জলেতে, 1 অণু জলেতে কটা আমার পজিটিভ আধান থাকে, কটা নেগেটিভ আধান থাকে, সেটা বের করতে হবে। আচ্ছা 1 অণু, তাই না? 1 অণু জলের সংকেত কি H2, তার মানে দুটো H থাকে আর একটা হাইড্রোজেন থাকে। আচ্ছা একটা H-এ ইলেকট্রন একটা, প্রোটন একটা, ইলেকট্রন একটা, প্রোটন একটা, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে দেখে নাও এখানে ইলেকট্রন 8টা, প্রোটন 8টা। তার টোটাল কত হলো দেখে নাও। তার টোটাল যদি আমি ইলেকট্রন যোগ করি, এটা ইলেকট্রন, কারণ এগুলো সব মিলে একসঙ্গে আছে, টোটাল কত হচ্ছে দেখে নাও, এটা 8, 9, 10, 10টা ইলেকট্রন। আর প্রোটন টোটাল তাহলে কত হবে দেখে নাও, এটাও একই, 10টা প্রোটন। তার মানে 1 অণু জলে 10টা পজিটিভ চার্জ আছে, প্রোটন আছে, আর 10টা ইলেকট্রন আছে, 10টা নেগেটিভ চার্জ আছে, তাই না? আমার এটা ক্লিয়ার হয়ে গেল। ভালো করে দেখে নাও 1 অণু জল হচ্ছে, জল হচ্ছে H2O, 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন মিলে জল হচ্ছে, তার মানে 2টো হাইড্রোজেন হচ্ছে 2টো ইলেকট্রন, আর 8টা ইলেকট্রন, টোটাল মিলে তাহলে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 10টা প্রোটন, তার মানে 10টা ঋণাত্মক আধান, 10টা ধনাত্মক আধান থাকে, তাই না? এবার আমরা দেখে নাও বের করো কি 1 মোল, ওকে, একটি অণুতে আমার টোটাল কত সংখ্যক ধনাত্মক আধান আছে বের করব, তারপরে আমরা আয়তন বের করে দেখব। বা আমরা এখান থেকে বলতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হচ্ছে দেখে নাও 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা 6.023 × 10⁻23/18। তাহলে 250 গ্রাম জলে আমার কত সংখ্যক অণু আছে, 250 × 6.023 × 10⁻23 /18। তার টোটাল এত সংখ্যক কি আছে, আমার এত সংখ্যক অণু আছে। এবারে এই অণুর মধ্যে ধনাত্মক আধান আছে, এটা হচ্ছে ধনাত্মক, তাহলে 10টি ধনাত্মক আধান আছে, তাহলে দেখো আধানের বা পি বা ই এদের আধান কত 1.6 × 10⁻19 কুলম। তাহলে আধান কত হয় দেখো না, এত সংখ্যা হতে, তাহলে বলতে পারি কি, অতএব 10টি ধনাত্মক আধানে অণুর সংখ্যা দেখো না, এটা হচ্ছে কি
টোটালটা দেখেন, আমি 10টার জন্য না, আমি 1 কাপ জলে, তাই না, 1 কাপ জলে টোটাল হচ্ছে অনুসংখ্যা এত, তাই না? তাহলে 1 কাপ জলে ধনাত্মক অনুসংখ্যা কত হবে? 10 দিয়ে গুণ হবে। তাহলে আমি বলতে পারি এখানটা দেখে নাও, 1 কাপ জলে ধনাত্মক অনুর সংখ্যা, সেটা কী হয় দেখে নাও, তার 250 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10, কারণ গুণ হবে, 10টা কি প্রোটন আছে, 10 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 18, কারণ 18তে ভাগ আছে, তাই না? টোটাল এই সংখ্যাটাকে আমি শুধু 10টা ধনাত্মক আধান দিয়ে আমি গুণ করে দিলাম। এইটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও, তাহলে এটা ক্যালকুলেট করলে জানা যাবে। তাহলে এটা ক্যালকুলেট করে দেখা যাক কোনটা অ্যান্সার আসবে। এখানে 4টে অপশান আছে, তাহলে কি আছে দেখে নাও, 250 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, ওকে, এটা ইন্টু কত আছে দেখে নাও, 10 ইন্টু কত, 1.6 ইন্টু 10⁻19, ওকে, এটা -19, নিচে কত, 18। তাহলে কত আসছে এটা দেখে নাও, এটা আসবে 1.333844 10⁻7, তার মানে 1.34 বলতে পারি 10⁻7, অপশান বি। তার মানে এটা আসছে দেখে নাও, অপশান বি 1.34 ইন্টু 10⁻7, ওকে, এটা হচ্ছে টোটাল এত সংখ্যক ধনাত্মক আধান আছে, মানে অপশান বি ইজ রাইট অ্যান্সার। খুবই সহজ ছিল, তার সাথে তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনটা কী বলছে, এ পলিথিন pieces wrapped with wool is found to have a negative charges of 6 into 10⁻7 coulomb. The number of electron transfer to polythene from wool is of, ওকে, খুবই সহজ দেখেন কোশ্চেন। অর্থাৎ এখানে পলিথিনের সঙ্গে উলের একটা মানে ঘর্ষণ করা হয়েছে, এইভাবে ঘর্ষণ করে পলিথিনে কত 6 into 10⁻7 কুলম্ব এত ঋণাত্মক আধান এসছে, তাহলে কত সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বের করতে হবে। খুবই সহজ, একদম পাতি অঙ্ক এটা। কোশ্চেন নাম্বার 13, অপশানটা লিখে নিই। অপশান এ কত, 3.75 ইন্টু 10⁻10। অপশান বি কি বলছে দেখে নাও, 9.6 ইন্টু 10⁻10। অপশান সি 9.6 ইন্টু 10⁻12। অপশান ডি 3.75 ইন্টু 10⁻12। খুবই সহজ, দেখুন কিউ ইকুয়াল টু কত বলেছে, 6 ইন্টু 10⁻7 কুলম্ব। এবার দেখে নাও ই ইকুয়াল টু জানি কি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে অতএব কিউ ইকুয়াল টু আমরা জানি কি এন ই, তাহলে এন ইকুয়াল টু কি কিউ বাই ই, মান বসানো যাক 6 ইন্টু 10⁻7 বাই 1.6 ইন্টু 10⁻19, ব্যাস। তাহলে বা এন ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করা যাক, কত আছে 6 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। তাহলে দেখে নাও এটা এসছে হচ্ছে কি 3.75 10⁻12, 3.75 10⁻12, 3.75 ইন্টু 10⁻12। এত সংখ্যক ইলেকট্রন কী ছিল পলিথিনে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখো নাও, ইফ 10⁻9 ইলেকট্রনস মুভস আউট অফ এ বডি টু অ্যানাদার বডি এভরি সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10⁻9 পরিমাণ এত সংখ্যক ইলেকট্রন একটা বস্তুতে আরেকটা বস্তুতে যাচ্ছে। ওকে, তাহলে দেখে নাও, দেন দ্য টাইম রিকোয়ার্ড টু গেট এ টোটাল চার্জ অফ 1 কুলম্ব অন দ্য আদার বডি ইজ, তাহলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে 1 কুলম্ব আধান যেতে কত সময় লাগবে। খুবই সুন্দর কোশ্চেন না,
প্রতি সেকেন্ডে 10⁹ সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার করছে একটা বডি থেকে আরেকটা বডিতে। তাহলে 1 কুলম আধান যেতে কত সময় লাগবে, তাই না? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। অপশানগুলো কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 40, অপশান এ কী বলে দেখে নাও এখানটায়। 250 বছর, 100 বছর, 198 বছর। 250 বছর, 100 বছর, ইয়ার। অপশান সি 198 বছর। অপশান ডি, অপশান ডিটা কত বলছে দেখে না, 150 বছর, 50 বছর ইয়ার। তা দেখে নাও 1 সেকেন্ডে 10⁹ সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত পরিমাণ আধান যাচ্ছে বের করতে হবে। তাহলে 1 সেকেন্ডে আধান প্রবাহিত হচ্ছে হবে এনই, আমরা জানি কি এন ই, তাই না? তাহলে এন হচ্ছে 10⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে 10⁻9 কেটে গেলে 1.6 ইন্টু 10⁻⁻10 কুলম। তাহলে এত সংখ্যক আধান যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 1.6 ইন্টু 10⁻⁻10 কুলম আধান প্রবাহিত হয় 1 সেকেন্ডে, তাই না? তাহলে 1 কুলম আধান প্রবাহিত হবে কত, 1/1.6 ইন্টু 10⁻⁻10 এত সেকেন্ডে। ওকে, এত সেকেন্ডে। তাহলে এটা ক্যালকুলেট করা যাক। 1 করলে তাহলে কত হবে দেখো না, এটা ক্যালকুলেট করলে আমরা বুঝতে পেরে যাব। দেখে না, তাহলে 1 এখানে আমরা যদি করি 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻, ওকে, 10⁻⁻10, 10⁻⁻10। তাহলে কত হচ্ছে দেখে না, এটা আসছে হচ্ছে কি 6.25 10⁻9, 6.25 ইন্টু 10⁻9 কি এত সেকেন্ড। এত সেকেন্ড সময় লাগবে। সেকেন্ডকে যদি আমরা বছরে কনভার্ট করতে যাই কী হবে দেখে নাও। তাহলে এত মানে আমরা জানি কি 60 সেকেন্ড, দেখে নাও। হ্যাঁ, সেকেন্ডকে যদি আমরা বছরে কনভার্ট করতে যাই কী করবো দেখে নাও। সেকেন্ডকে ঘন্টাতে কনভার্ট করব। সেকেন্ডকে ঘন্টাতে কনভার্ট করতে গেলে একই করে 60, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করবো, 60 দিয়ে ভাগ করতে হবে। দেখে নাও, খুব সহজে আমরা করে দিয়ে দিলাম 6.25 ইন্টু 10⁻, কত আছে 9 ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই, প্রথমে মিনিটে কনভার্ট করতে, তাই না? সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ, আবার মিনিটকে ঘন্টায়, তার মানে আবার 60 দিয়ে ভাগ, ওকে, এটা হবে 60। তাহলে আমরা ঘন্টায় কনভার্ট করলাম, দিনে কনভার্ট করবো, তাহলে 24 দিয়ে ভাগ, ওকে। তাহলে ঘন্টায় কনভার্ট করলাম, তারপরে কি ঘন্টায় যখন হয়ে যাবে তখন এটা বছরে, ওকে। তো তাহলে আমরা বলতে পারি কি 365 দিন, 365। তাহলে দেখে নাও কত আসছে 198.186 এত বছর। দেখে নাও খুবই সহজ। সেকেন্ড তো, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হলে ভালো করে বুঝে নাও। এটাকে আমরা এটা সেকেন্ড আছে, ঘন্টা কীভাবে কনভার্ট করতে হবে 6.25 ইন্টু 10⁻9 সেকেন্ড। তাহলে এটাকে প্রথমে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ, তাহলে মিনিট হবে। আবার 60 দিয়ে ভাগ করতে দিলে এটা ঘন্টা হবে। আবার 24 দিয়ে ভাগ করলে 1 দিন হবে। তারপরে 1 দিন হয় 365 দিন দিয়ে ভাগ করলে তাহলে কত হবে এটা, তাহলে আমার 1 বছর হয়ে যাবে, ইয়ার। এটা আসবে কত দেখে নাও 198 ইয়ার। অর্থাৎ অপশান সি ইজ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কী বলছে দেখে নাও। The number of electrons that must be removed from an electrically neutral silver dollar to given it a charge of +2.4 কুলম। তাহলে +2.4 কুলম আধানকে যদি আমি সরিয়ে নিউট্রাল অর্থাৎ তাহলে নিউট্রাল করতে হয়, তাহলে নিশ্চয়ই তত পরিমাণ ঋণাত্মক আধান দিতে হবে, ওকে। তো নাম্বার অফ ইলেকট্রনস, তার নাম্বার অফ কত সংখ্যক ইলেকট্রন দিতে হবে বের করতে হবে। ভালো করে দেখুন, একটা সিলভার কয়েন আছে, দেখলাম বলছে সিলভার ডলার, একটা সিলভার ডলার আছে। কোশ্চেনটা ভালো করে বুঝে না, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। একটা সিলভার ডলার আছে যাতে +2.4 কুলম
2.4 কুলম আধান আছে, তাহলে এই আধানটা সরিয়ে এখানে নিউট্রাল জিরোতে নিয়ে আসতে হবে। ওকে, জিরোতে নিয়ে আসতে, নিউট্রাল নিয়ে আসতে হবে, তাহলে কত সংখ্যক ইলেকট্রন লাগবে বা ইলেকট্রন সংখ্যা কত হবে। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এত পরিমাণ কুলম আধানকে, পজিটিভ আধানকে যদি আমি নিউট্রাল নিয়ে আসতে হয় তাহলে নিশ্চয়ই -2.4 কুলম আমাকে আধান দিতে হবে। তাহলে এর মধ্যে কত সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে সেটা খুব সহজে বের করতে পারো। এখানে অপশানটা আগে অপশানে লিখে নিই, কোশ্চেন নাম্বার 15। অপশান কি আছে দেখে নাও। অপশান এ 2.5 × 10⁻19, 2.5 × 10⁻19। অপশান বিটা কী বলে দেখে নাও, 1.5 × 10⁻19। অপশান সি কী বলছে দেখে নাও, 1.5 × 10⁻19। অপশান সি ডি 2.5 × 10⁻19। ব্যাপারটা দেখে না, মাইনাস তো হবেই না, তাই না, কারণ কি ইলেকট্রন সংখ্যা কখনো নেগেটিভ আসবে না, পজিটিভ হবে, এ আর বি এর মধ্যে হবে। দেখে নাও এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনের মতো একদম। ওকে, 13 নম্বর কোশ্চেনের মতন বের করতে হবে। এখানে দেখে নাও কী আছে, একটা সিলভার কয়েন আছে যেটা ধনাত্মক আধান আয়তে আছে, তাকে জিরো করতে হবে। তাহলে নিশ্চয়ই যত পরিমাণ ধনাত্মক আধান আছে তত পরিমাণ ঋণাত্মক আধান দিতে হবে, ইলেকট্রন দিতে হবে। তাহলে সেই ইলেকট্রন সংখ্যা কত হবে, তাহলে এখানে আধানটা হচ্ছে +2.4, তাহলে ইলেকট্রন -2.4 এত আধান দিতে হবে। তাহলে কিউ ইকুয়াল 2.4, তাহলে বলতে পারি কি কিউ ইকুয়াল টু NE, তাহলে বা N ইকুয়াল টু Q/E। তাহলে কিউ হচ্ছে 2.4 বাই এটা ই হচ্ছে কি 1.6 × 10⁻19। ব্যাস হয়ে গেল। দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলাম। দেখে নাও 8 × 3 = 24, 8 × 2 = 16, 3 × 8 = 24, 8 × 2 = 16, 3/2 মানে হচ্ছে কি N ইকুয়াল টু 3/2 মানে 1.5 × 10⁻19, 1.5 × 10⁻19, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকে টোটাল আমি 1 থেকে 15 পর্যন্ত MCQ প্রশ্নের সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও যদি পেতে চাও সেটা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।